সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আমি ডক্টর আবু সালেম মোহাম্মদ সিরাজুল মনির। আমি সহযোগী অধ্যাপক হিসাবে ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্টের মুক্তা মেডিকেলে কাজ করি। মুক্তা মেডিকেলের বাহিরেও আমি প্রতি সপ্তাহে বৃহস্পতিবার এবং শুক্রবার চাঁদপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান রেইনবো হসপিটালে রোগীর কনসালটেশন এবং চিকিৎসা সেবা দিয়ে রাখি। দীর্ঘদিন যাবৎ আমি চাঁদপুরে আছি। সেই 2007 সাল থেকে শুরু করে অদ্যাবধি আমি চাঁদপুরের মানুষের চিকিৎসা সেবার সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছি। আমার অনেক রোগী আছেন। আমার রোগীদের মধ্যে বয়স্ক রোগী থেকে শুরু করে জেন জি এর অনেক সদস্য আছেন, যাদের একটা দাবি বা একটা আবদার থাকে যে আমি যেন সাধারণ রোগ জিজ্ঞাসা যেটা থাকে মানুষের, অনেক সময় অনেক রোগ সম্বন্ধে মানুষ কিছুটা ধারণা পেলে আগের থেকে পাবলিক যে অ্যাওয়ারনেস সেটা ক্রিয়েট হলে মানুষের অনেকাংশে অনেক রোগ সম্বন্ধে ভুল ধারণা এটা দূর করা যায় এবং অপ্রয়োজনীয় চিকিৎসা করানো বা অপ্রয়োজনীয় ওষুধ সেবন এটাও বন্ধ করা যায়। এই জন্য সবার একটা দাবি থাকে যে সাধারণ হেলথ টিপস বা রোগ জিজ্ঞাসা সম্বন্ধে আমি যেন কিছু বলি। শুধুমাত্র এই সেন্স থেকে আমি আজকে সাধারণ রোগ সম্বন্ধে, সাধারণত আমি চাঁদপুরের মানুষের দীর্ঘদিন চিকিৎসা করার কারণে আমি যে রোগগুলো সাধারণত আমার চেম্বারে পাই সেই রোগগুলো সম্বন্ধে খুব ছোট আকারে আপনাদের সামনে কিছু বলছি। প্রথমে আমি আজকে কথা বলবো জ্বর নিয়ে। সম্মানিত রোগীরা, আপনারা জানেন যে আমাদের কমিউনিটিতে এখন 3 বা 4 ধরনের জ্বর চলছে। বিশেষভাবে ডেঙ্গু ফিভার, চিকুনগুনিয়া ফিভার, তারপরে হচ্ছে জিকা ভাইরাস ইনফেকশন এবং কিছু ক্ষেত্রে সাধারণ ঠান্ডা সর্দিজনিত জ্বর এবং কোনো কোনো জায়গায় কোভিডেরও কিছু প্রাদুর্ভাব লক্ষ্য করা যাচ্ছে। এই যে 4 ধরনের জ্বরের কথা বললাম, 4 ধরনের জ্বরের মধ্যে প্রথম 2টা জ্বর মানে চিকুনগুনিয়া এবং কোভিড জ্বর, এই 2টা জ্বর কিন্তু অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এবং এই 2টা জ্বরই কিন্তু একটু সাধারণ জ্বরের চেয়ে একটু মারাত্মক। বিশেষভাবে ডেঙ্গুর কথা আমাদেরকে বলতেই হবে। ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কী কী? প্রাথমিকভাবে রোগীর অনেক হাই টেম্পারেচার, আমরা যেটা বলি অত্যধিক শরীরের তাপমাত্রা এবং কন্টিনিউ টাইপ ফিভার, জ্বর সবসময় একই রকম থাকছে, জ্বরের কোনো উঠানামা হয় না এবং অনেকাংশে রোগীরা কমপ্লেন করেন যে জ্বরের প্যারাসিটামল খাবার পরেও অনেক সময় জ্বর সম্পূর্ণ নামতে চায় না। 3 থেকে 5 দিন পর্যন্ত সাধারণত এরকম অতিমাত্রায় জ্বর এবং সাংঘাতিক রকম শরীর ব্যথা। এই সাংঘাতিক শরীর ব্যথার কারণেই কিন্তু বলা হয় বোন ব্রেকিং ফিভার। রোগীর ব্যাক পেইন হয়, পিঠে অনেক ব্যথা থাকে, রোগীর মাথা ব্যথা এবং চোখে অনেক ব্যথা থাকে এবং অনেক সময় গায়ে র্যাশ আসে এবং যখন জটিলতার পর্যায়ে যায় তখন রোগীদের অনেক সময় শ্বাসকষ্ট, শরীরের বিভিন্ন স্থান থেকে রক্তক্ষরণ হওয়া, এরকম কিছু জিনিসপত্র হতে পারে। এই অবস্থায় এরকম কোনো রোগের প্রাদুর্ভাব বা কোনো লক্ষণ যদি দেখা যায় তাহলে আমার পরামর্শ হচ্ছে অতি সত্বর একজন রেজিস্ট্রার ডাক্তারের সঙ্গে পরামর্শ করে সাধারণ যে পরীক্ষা নিরীক্ষা, আমরা সিবিসি পরীক্ষা করি এবং ডেঙ্গু জ্বরের জন্য একটা পরীক্ষা আছে যেটা জ্বর 2 থেকে 3 দিনের মধ্যে করা যায়, NS1 অ্যান্টিজেন আমরা যেটা বলি, এটা করে আপনাকে নিশ্চিত হতে হবে। আমাদের চাঁদপুরে সাধারণত নন কমিউনিকেবল ডিজিজ মানে যেই ওষুধগুলো একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যায় না, এরকম ডিজিজগুলোকে আমরা নন কমিউনিকেবল ডিজিজ বলি। এই নন কমিউনিকেবল ডিজিজের প্রাদুর্ভাব কিন্তু চাঁদপুরে খুবই বেশি। যেমন আমার চেম্বার প্র্যাকটিসে আমার পার্সোনাল যে কম্পিউটার আমি ইউজ করি সেখানে আমার প্রায় 15,000 রোগীর ডেটা আছে, এখন পর্যন্ত কালেক্ট করা আছে। এখানে আমি মাঝে মাঝে পরীক্ষা করে দেখি যে নন কমিউনিকেবল ডিজিজ যেটা ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশার, এগুলোর প্রাদুর্ভাব চাঁদপুরে খুবই বেশি। এটার কারণ হচ্ছে চাঁদপুরের মানুষের ফিনান্সিয়াল ক্যাপাসিটিটা অনেক বেশি তাদের ফুড হ্যাবিটের কারণে এবং মানুষের কিন্তু স্থূলকার মানে মোটা হয়ে যাওয়ার প্রবণতা চাঁদপুরের মানুষের বেশি। এই সমস্ত কারণে আসলে আমাদের এইখানে ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। কেন ডায়াবেটিস এবং প্রেশার আমাদের নিয়ন্ত্রণ রাখা খুবই জরুরি? আমরা বলি মেডিকেলের পরিভাষায় আমরা ডায়াবেটিস এবং হাই প্রেশারকে বলি সাইলেন্ট কিলার। সাইলেন্ট কিলার মানে হচ্ছে ওষুধগুলো আপনাকে প্রাথমিক পর্যায়ে বুঝতে দিবে না যে ওরা আপনার শরীরের ভিতরে ক্ষতি করছে। দীর্ঘদিন যাবৎ অনিয়ন্ত্রিত হাই প্রেশার এবং ডায়াবেটিসের কারণে আপনার স্ট্রোকের ঝুঁকি বাড়বে, আপনার হৃদরোগ বা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়বে, আপনার কিডনির উপর প্রেশার হবে, কিডনি ফেলিউর হওয়ার সম্ভাবনা থাকবে, আপনার চোখের দৃষ্টিশক্তি আপনি হারাতে পারেন, আপনার ব্যক্তিগত সমস্যা যেমন সেক্সুয়াল ডিস্টারবেন্স পুরুষ লোকের, এই সব ধরনের সমস্যা এই ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের কারণে হতে পারে। খুব সাধারণ কিছু মেজার, যেমন ডায়াবেটিস আমি হতেই দিব না, আমি এমন একটা হেলদি লাইফস্টাইল অ্যাচিভ করব যেটা আমার কাছ থেকে ডায়াবেটিস দূরে থাকবে, আমার কাছ থেকে প্রেশার দূরে থাকবে। সেই লাইফস্টাইল মডিফিকেশনটা কি? আমি ফ্রি সুগার খাবো না, মানে চিনি জাতীয় জিনিসপত্র আমি অ্যাভয়েড করব, আমি খাবারের সাথে আলগা লবণ খাবো না এবং যখনই আমার ডায়াবেটিস এবং হাই প্রেশার চিহ্নিত হবে মানে ডায়াগনোসিস হবে
তখন আমি একজন স্পেশালিস্ট ডাক্তার অথবা একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার জন্য যে ওষুধটা প্রয়োজন সেই ওষুধটা আমি দিই। এখানে আমাদের সম্মানিত রোগীদের একটা কোশ্চেন থাকে যে আমি ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ খাচ্ছি, আমার একটা নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন কি আমি ওষুধ বন্ধ করে দিব? আসলে এই ব্যাপারটা হচ্ছে কি, ডায়াবেটিস এবং প্রেশার আপনাকে মনে রাখতে হবে যে এই ওষুধ দুটো কিন্তু কখনো ভালো হবে না। আপনি ওষুধ খেয়ে এগুলোকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন। এই জন্য আমরা বলি যে আপনি ওষুধ খাওয়া অবস্থায় যদি আপনার ব্লাড প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তাহলে যেই মিনিমাম ডোজে আপনার প্রেশার এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে আপনি সেভাবে ওটা কন্টিনিউ করে যাবেন। ডাক্তারের পরামর্শ ব্যতীত আসলে ডায়াবেটিস বা হাই প্রেশারের ওষুধ বন্ধ করলে আপনার সমস্যা আরও বাড়বে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, অনেক সময় বনজি ওষুধ সহ বিভিন্ন ধরনের ওষুধ খায়, এগুলো আসলে কোনো সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড নাই। তা আমার পরামর্শ হচ্ছে রেজিস্টার্ড চিকিৎসক অথবা স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডায়াবেটিস এবং ব্লাড প্রেশারের চিকিৎসা করা। আমাদের কমিউনিটিতে আরেকটা কমন সিমটম রোগের একটা কমন বহিঃপ্রকাশ হচ্ছে দুর্বলতা। আমাদের কাছে একদম ছোট বাচ্চা থেকে শুরু করে অনেক বয়স্ক মানুষ পর্যন্ত একটা কমন কমপ্লেইন বা কমন রোগের সিমটম থাকে যেটা বলা হয় ক্লান্তি বা দুর্বল লাগে, শারীরিকভাবে দুর্বলতা লাগে বা ক্লান্ত লাগে। আমরা সাধারণত ক্লান্তি বা দুর্বলতার কারণগুলোকে কয়েকটা কারণ খুঁজে দেখি এরকম যদি হয়, এবং খুব কমন কারণ হচ্ছে রক্তশূন্যতা। সাধারণত আমাদের মারা, বিশেষ করে চাইল্ড বিয়ারিং এজ, যাদের বাচ্চা হওয়ার সম্ভাবনা, ওই বয়সের মাদের, বিশেষ করে যাদের মাসিক চক্র রেগুলার চলে, তাদের অনেক সময় মাসিক চক্র অনেক বেশি ব্লাড যাওয়ার কারণে রক্তশূন্যতা বা অ্যানিমিয়া হয়ে সে ক্লান্ত বোধ করতে পারে। আরেকটা কমন জিনিস হচ্ছে আমাদের চাঁদপুরে বিশেষ করে মধ্যম এলাকার মানুষের মধ্যে একটা হরমোনজনিত রোগ আছে যেটাকে আমরা বলি হাইপোথাইরয়েডিজম। থাইরয়েডের সমস্যার কারণে অনেকে অনেক বেশি ক্লান্ত ফিল করতে পারে। আবার রাতে ঘুমের সমস্যা, যেমন অনেক মোটা মানুষ যাদের রাত্রে ঘুমের মধ্যে অনেক নাক ডাকানোর শব্দ হয়, আমরা বলি অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এই ধরনের রোগীরাও দিনের বেলা প্রচুর ক্লান্ত এবং ঘুম ভাব এরকম সমস্যার কথা বলতে পারে। কিছু মানসিক রোগ থেকেও মানুষের ক্লান্তি বা দুর্বলতা তৈরি হয়। দেখা যাচ্ছে যে শারীরিক অসুখ না, কিন্তু ডিপ্রেশন অথবা অ্যাংজাইটি জনিত কারণে তাদের এরকম ক্লান্তি বা শারীরিক দুর্বলতা হতে পারে। এছাড়াও আরও জটিল কিছু অসুখ যেমন ক্যান্সার অথবা অন্য হরমোনাল অসুখ যেমন আনকন্ট্রোল ডায়াবেটিস, আনকন্ট্রোল ব্লাড প্রেশার এবং কিছু ওষুধের কারণে অনেক সময় মানুষের ক্লান্তি বা দুর্বলতা হতে পারে। সুতরাং ক্লান্তি অথবা দুর্বলতাকে খুব সাধারণ কোনো সিমটম মনে করে ডাক্তারের পরামর্শ ব্যতীত ভিটামিন খাওয়া কোনো বুদ্ধিমানের কাজ না। আপনি যদি ক্লান্ত বা দুর্বল হন এবং সেই ক্লান্তি বা দুর্বলতা যদি আপনার প্রাত্যহিক কাজকর্মে কোনো সমস্যা তৈরি করে, তাহলে আমার অ্যাডভাইস হচ্ছে আপনি অতি সত্বর একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা একজন স্পেশালিস্ট ডাক্তারের পরামর্শ নিন এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করান। যদি কোনো রোগ ধরা পড়ে বা যদি কোনো রোগ আইডেন্টিফাই হয় তাহলে আপনি সেই অনুযায়ী চিকিৎসা করলেই আপনার ক্লান্তি অথবা দুর্বলতা কমে যাবে। আমাদের এখনকার বিষয় হচ্ছে মেডিকেল চেক আপ। আমরা আসলে প্রায়শই শুনি যে নিয়মিত মেডিকেল চেক আপ করানো আসলে জরুরি নাকি জরুরি নয়। এ ব্যাপারে আমাদের কিছু কথা আছে, যেমন কাদের ক্ষেত্রে আপনার নিয়মিত মেডিকেল চেক আপ করানো জরুরি। এই ধরনের রোগীদেরকে আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে বা বুঝতে হবে যে কোন রোগীটার নিয়মিত মেডিকেল চেক আপ জরুরি। যেমন আমাদের দেশে সাধারণত 50 ঊর্ধ্ব যারা বা যাদের পারিবারিক ইতিহাস আছে হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস, বা যে রোগীটা অলরেডি ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপে ভুগছে, যার দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যা, অ্যাজমা বা হাঁপানি আছে, অথবা ধূমপায়ী রোগী যারা নিয়মিত দীর্ঘদিন যাবৎ ধূমপানজনিত কারণে তাদের শ্বাসকষ্ট, হাঁপানি বা এরকম কোনো রোগ আছে, অথবা স্থূলকায় ব্যক্তি যাদের ওজন স্বাভাবিক যেতে অনেক বেশি, বয়সের তুলনায় ওজন অনেক বেশি, এই ধরনের রোগীদের সাধারণত নিয়মিত মেডিকেল চেক আপ জরুরি। এখন আমাদের জানা প্রয়োজন যে আসলে নিয়মিত মেডিকেল চেক আপে আমরা কী কী জিনিসপত্র অন্তর্ভুক্ত করি। নিয়মিত মেডিকেল চেক আপের মধ্যে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করি। এর উদ্দেশ্য হচ্ছে তার শরীরে রক্তের পরিমাণ বা হিমোগ্লোবিনের মাত্রা কীরকম আছে। এরপরে আমরা সাধারণ রুটিন একটা ইউরিন পরীক্ষা করি। এই পরীক্ষার মাধ্যমে ইউরিনের কোনো ইনফেকশন অথবা কিডনির কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা সেটা বোঝা যায়। আমরা একটা ইসিজি করি, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে রোগীর কোনো লুকানো হার্টের সমস্যা আছে কিনা বা অলরেডি কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা একটা বুকের এক্সরে করি, যেটা দিয়ে আমাদের কোনো শ্বাসজনিত কোনো সমস্যা অথবা বুকের দীর্ঘমেয়াদী কোনো রোগের লক্ষণ আছে কিনা সেটা বোঝা যায়। আমরা একটা সেরাম ক্রিয়েটিনিন করি, যেটা দিয়ে কিডনির সমস্যা আমরা ধরতে পারি। আমরা একটা লিভার ফাংশন টেস্ট করি, যেটা দিয়ে লিভারের কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা, এবং আমরা কোলেস্টেরল লেভেল, ব্লাড কোলেস্টেরল লেভেল যেটা আছে, লিপিড প্রোফাইল যেটা আছে সেটা আমরা করি। নিয়মিত মেডিকেল চেক আপ করালে
আসলে আপনার যদি কোনো লুকানো রোগ থাকে, বিশেষভাবে আমরা আগেই বলেছি ডায়াবেটিস এবং প্রেশার এগুলো হচ্ছে সাইলেন্ট কিলার। আপনি আগে থেকে বুঝতে পারবেন না যে আপনার কোনো জটিলতা তৈরি হচ্ছে কিনা। জটিলতা তৈরি হচ্ছে কিনা এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত মেডিকেলগুলোর কথা বললাম। এরকম রোগীদের অবশ্যই ভালো কোনো ল্যাবে নিয়মিত মেডিকেল চেক আপ, বছরে অন্তত একবার নিয়মিত মেডিকেল চেক আপ করে রাখা উচিত। এতে অনেক ধরনের অসুখ এবং তার জটিলতা থেকে মুক্তি পাওয়া সম্ভব।